সম্মানিত দর্শক, রাজ টিভির নিয়মিত আয়োজন প্রশান্তি হাসপাতাল লিমিটেড সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুদেব সাহা। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সাদেক আহমেদ সৈকত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। চলুন দর্শক পরিচিত হই আমাদের অতিথির সঙ্গে। সৈকত সাহেব, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। রাজ টিভি পরিবারকে ধন্যবাদ, দর্শক যারা শুনছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মূল আলোচনায় যাব, তার আগে দেখে আসবো আজকের পত্রিকার শিরোনামগুলো। অবশ্যই। চলুন দর্শক দেখে আসি আজকের পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম। দৈনিক ইত্তেফাক, ই কমার্সে শৃঙ্খলা আনতে নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে। ইভালির সম্পদ বিক্রি হস্তান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল খাতে বিনিয়োগ করুন। নিউ ইয়র্কে ভার্চুয়াল গোল টেবিল বৈঠকে মার্কিনীদের প্রধানমন্ত্রী। সমকাল, দরিদ্রদের তালিকা চূড়ান্ত করতেই 5 বছর পার, আরও 1376 রোগী শনাক্ত, মৃত্যু 36। বিশ্ববিদ্যালয়গুলো প্রস্তুত, টিকাদানেই ঘাটতি। 41 লাখ শিক্ষার্থীর মধ্যে নিবন্ধন করেছে 18 লাখ। হোয়াইট হাউসের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী, উন্নয়নশীল দেশকেও টিকা উৎপাদনের সুযোগ দিন। বাংলাদেশ প্রতিদিন, ক্ষমতাসীন জোটে শুধুই হতাশা। ইভালির সম্পদ বিক্রি হস্তান্তরে নিষেধাজ্ঞা। চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে 6.8%। এডিবি, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় নেবে না সরকার। বাংলাদেশ আরও 89 লাখ ডোজ টিকা পাচ্ছে। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিটিতে বিনিয়োগের আদর্শ স্থান বাংলাদেশ। সময়ের আলো, কথা রাখেনি ভারত, সমুদ্র বিরোধ। ই কমার্স প্রতারণার দায় কোন মন্ত্রণালয়ের? নারী নেতাদের নেটওয়ার্ক গঠনে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর। মার্কিন উদ্যোক্তাদের প্রতি বিনিয়োগের আহ্বান। আমাদের সময়, গ্রাহকের স্বার্থ রক্ষায় এবার হচ্ছে ডিজিটাল ই কমার্স অ্যাক্ট। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সহযোগিতা, অর্থনীতি পুনরুদ্ধারে জোর প্রধানমন্ত্রীর। প্রতারণার দায় বাণিজ্য মন্ত্রণালয়ের। ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে অর্থমন্ত্রী। ট্রেড লাইসেন্সেই ই কমার্স ব্যবসা, তদারকির জন্য আলাদা সংস্থা দরকার। মানব কণ্ঠ, ডেঙ্গু নিয়ন্ত্রণ চেষ্টা কি ব্যর্থ? ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে ডিএসসিসি সক্ষম হয়েছে। তাপস, ইভ্যালির কোনো সম্পত্তি বিক্রি ও হস্তান্তর করা যাবে না। ই কমার্সে প্রতারণার দায়িত্ব নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয়কে। বিমানবন্দরে শুরু হলো করোনার পরীক্ষামূলক পরীক্ষা। মার্কিন বিনিয়োগের জন্য প্রস্তুত ইপিজেড ও হাইটেক পার্ক। জাতিসংঘ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল আমাদের হাতে রাখা আজকের পত্রিকার শিরোনাম। চলে যাচ্ছি আমরা মূল আলোচনায়। সৈকত ভাই, আপনি সংবাদ শিরোনাম শুনছিলেন। আজ বিভিন্ন বিষয়ই আমাদের শিরোনামে এসেছে, আমরাও বিভিন্ন বিষয়ে কথা বলবো। আমরা সর্বপ্রথম কথা বলতে চাই ই ভ্যালি প্রসঙ্গে। ই ভ্যালি নিয়ে মুখোমুখি দুই মন্ত্রী। অর্থমন্ত্রী বলেছেন ই ভ্যালির জালিয়াতির দায় বাণিজ্য মন্ত্রণালয়কেই নিতে হবে। অপরদিকে বাণিজ্য মন্ত্রী বলছেন টাকা গেছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, মনিটরিংও করবে তারা। গঠন করা হবে ই কমার্স ডিজিটাল আইন, নিবন্ধন নিতে হবে মন্ত্রণালয়ের। সব মিলিয়ে আপনি কি বলবেন? এটা একটা হট টপিক বাংলাদেশে রাইট নাও। আপনি জানেন ইভ্যালির শুরু হওয়ার পর থেকে মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল, এবং এটা কিন্তু প্রথম থেকেই বলা হচ্ছিল যে এই বিজনেসটা আলটিমেটলি ধসের মুখে পড়তে পারে। আলটিমেটলি আমরা দেখলাম সেটা ধসের মুখে না পড়লেও খুব তড়িৎ গতিতেই সরকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে একটা ইনিশিয়েটিভ নেওয়ার ফলেই হয়তোবা ইভ্যালির মতো একটি কোম্পানির যারা জালিয়াতি করছিল এবং অর্থ লুট করছিল তাদেরকে ধরতে পেরেছে সরকার। এখন যেটা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় দুইটা কিন্তু একদম রিলেটেড। আপনি যদি দেখেন যে দুটি মন্ত্রণালয়ের মধ্যে একটা মন্ত্রণালয় রেজিস্ট্রেশন দিবে এবং অন্য একটি মন্ত্রণালয় অর্থের সাথে জড়িত। তো যেহেতু দুটি মন্ত্রণালয় একে অপরের সাথে পরিপূরক, তেমনিভাবে দুটি মন্ত্রণালয়কেই আসলে বিতর্কে না যেয়ে
অবশ্যই এটা দেখভালাই করতে হবে যে কিভাবে এটা দেখভালাই করা যায়, কিভাবে এটার সলিউশন হয়, সাধারণ মানুষ যেন প্রতারিত না হয় এটা চিন্তা করতে হবে। অবশ্যই সরকার সেদিকে বদ্ধপরিকর। আমার মনে হয় যে এখানে দুইটি মন্ত্রণালয় বসে আমার মনে হয় যে রেসপন্সিবিলিটি কাউকে তো নিতেই হবে, যে যতদূর পর্যন্ত হয়েছে সামনে যেন না বাড়ে সেই দিকে খেয়াল রাখবেন। এবং আমার মনে হয় যে দুটি মন্ত্রণালয় বসে এটা সুরাহা করবেন বলে বিশ্বাস করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে গত মঙ্গলবার থেকে 15 দফা দাবিতে পণ্য পরিবহন মালিক শ্রমিক সমিতি 72 ঘন্টার ধর্মঘট ডেকেছিলেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে ধর্মঘট প্রত্যাহারের পর পণ্যবাহী পরিবহন চলাচলের মধ্য দিয়ে পুরনো চেহারায় ফিরেছে চট্টগ্রাম বন্দর। বাকিটা আপনার মুখ থেকে শুনতে চাই। জি, এখানে কিন্তু যারা, আপনি জানেন যে এটা একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ হচ্ছে ইম্পর্টেন্ট সেই জন্য যে পণ্য যদি নাই আসে তাহলে আসলে সাধারণ মানুষের ভোগান্তি শেষ থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের যে কয়টা পোর্ট রয়েছে সেখানে যে শ্রমিক ধর্মঘট ছিল, খুব আশার কথা হচ্ছে যে এখানে হস্তক্ষেপ হয়েছে মন্ত্রণালয়ের, তারই পরিপ্রেক্ষিতে মন্ত্রী সাহেব এর স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে এটি একটি খুব সুন্দর সলিউশন যাচ্ছে। এবং আমার মনে হয় যে এটা দরকার ছিল, কারণ এটা যদি কোনো রকমে ঘাটতি হতো এবং এটার সলিউশন না হতো তাহলে সাধারণ মানুষ কিন্তু আসলেই ভোগান্তিতে পড়তো। আমার মনে হয় যে এটা খুব ভালো একটি ইনিশিয়েটিভ সরকারের জন্য। জি, এবার আমরা জাতিসংঘের অধিবেশন নিয়ে কিছু কথা বলবো। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইসিটি সহ নানা খাতে মার্কিনীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাকিটা আপনার বিশ্লেষণ থেকে শুনতে চাই। আমি প্রথমে আরটিপিসিআর টেস্টের কথা যদি বলি, যেটা হচ্ছে যে আমি এর আগে মানে বিমান ছেড়েছে যেটা মানে বিমানবন্দর, সেটা নিয়ে আগে একটু বলে নিই। জি, যে সেটা হচ্ছে যে আরটিপিসিআর টেস্ট করার একটা বিষয় আছে, যেটি হচ্ছে মন্ত্রণালয় চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে, এটি এখনও চালু হয়নি। আরটিপিসিআর টেস্ট হবে, বাট আশার কথা হচ্ছে যে 46 জন এমিরেটস বিমান ছেড়েছে, 46 জন যাত্রী নিয়ে, যারা আরপিটিসিআর যে টেস্ট সেটি কিন্তু করে তারপরে কিন্তু বিমানটি ছেড়েছে। এটা একটা আশার খবর, এটা একটা নিউজ দিলাম। তার আগে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিবেন। এখানে কিন্তু অনেক কিছু জড়িত, যেহেতু আমাদের এখনো আমরা গরিব রাষ্ট্র, আমরা বলি আমরা উন্নয়নশীল কান্ট্রি হিসেবে পরিচিতি, আমাদের যেহেতু মিশন আছে 41 সাল। তো আমার মনে হয় যে এখানে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। তো তার মধ্যে কিন্তু রোহিঙ্গা ইস্যু একটি বিশাল ইস্যু। আপনি জানেন যে রোহিঙ্গারা বাংলাদেশে বেশ কয়েক বছর ধরেই আছে, কিন্তু আলটিমেটলি জাতিসংঘের হস্তক্ষেপ শুরু করে আমার মনে হয় যে বিশ্বের বড় বড় লিডাররা কিন্তু এখানে কথা বলছেন, কিন্তু এখনও কোনো সলিউশন হয়নি। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে একক ক্ষমতা বলে কিন্তু এই রোহিঙ্গাদের ভরণ পোষণ আমরা কিন্তু বহন করছি। সো আমার মনে হয় যে সরকার যেভাবে উদ্যোগ নিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ নিশ্চয়ই রোহিঙ্গা ইস্যু নিয়ে থাকবেন এবং সেটা সে নেতৃবৃন্দের সাথে অবশ্যই আলোচনা করবেন। আরেকটি ইস্যু হচ্ছে করোনা ইস্যু। বাংলাদেশের করোনা ইস্যু অবশ্যই উদাহরণ সৃষ্টি করেছে কিভাবে মোকাবেলা করতে হয়। যেখানে আমরা বলি বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো হিমশিম খেয়েছে, সেই রাষ্ট্রগুলো হিমশিম খেয়েছে করোনা মোকাবেলায়, তেমনিভাবে ইকোনমিক একটা বড় সেক্টর, যে ফিনান্সিয়াল কন্ডিশন এক এক কান্ট্রির কিন্তু অনেক খারাপ হয়েছে, সেই জায়গাটা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ বেগবান। এবং আমার মনে হয় মানে আমরা আশা করতে পারি যে রাষ্ট্রের যেভাবে পরিস্থিতি হওয়ার কথা ছিল আমাদের মতো কান্ট্রির, কিন্তু আমার মনে হয় আমরা উদাহরণ সৃষ্টি করেছি এবং সেটা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। তো করোনা ইস্যুর মধ্যে সবচেয়ে বড় যে ইস্যুটা থাকবে সেটা হচ্ছে ভ্যাকসিন। মাননীয় প্রধানমন্ত্রী একক ক্ষমতা বলে বিভিন্ন কান্ট্রির সাথে আলোচনা করে, আপনি জানেন যে চায়না থেকে লাস্ট 50 লাখ ভ্যাকসিন আবার আসলো। সো ভ্যাকসিন আসছে, আমার মনে হয় যে আরও ইলেবোরেটলি আসার জন্য উনি আলোচনা করবেন। তিনি যেভাবে আলোচনা করছেন, আমার মনে হয় যে এর মধ্যে সবচেয়ে বড় ইস্যু আরেকটি হচ্ছে নারী নেতৃত্ব,
তিনি কিন্তু বিশ্বের যে নারী নেতৃত্ব রয়েছে তাদেরকে আহ্বান করেছেন এবং একত্রিত হয়ে নারী নেতৃত্ব সংঘবদ্ধ করার জন্য এবং শক্তিশালী করার জন্য তিনি কিন্তু আহ্বান করেছেন এবং তিনি মনে হয় এটিও আমার মনে হয় জাতিসংঘের ভাষণে তুলে আনতে পারেন আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে আর যেগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বিশ্বের যে বিভিন্ন কান্ট্রিগুলো রয়েছে আমাদের কিন্তু আমরা যদি বলি যে আমরা যে বিমান, তারপরে হচ্ছে আমাদের পোর্টগুলো ইউজ, সমুদ্র বন্দর, আমাদের মনে হয় যে অভ্যন্তরীণ যে আমাদের আলোচনাগুলো সেগুলো আমরা অর্থনীতিতে কনভার্ট করতেই পারি। আমার মনে হয় সেটি নিয়ে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করবেন এবং সেটি আমার মনে হয় যে ওনাদের নিশ্চয়ই ইয়াতে রয়েছে, বিষয়বস্তুর মধ্যে রয়েছে এবং সেগুলো হলে হবে কি বাংলাদেশের এই একটা সুযোগ যে করোনা ইস্যুর পরে ফিনান্সিয়াল কন্ডিশন যতটুকুই আমাদের স্তমিত হয়েছে আমার মনে হয় যে এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো বলে বিশ্বাস করি এবং আমার মনে হয় যে তার বেগবানটা অনেক বেশি হবে, এটা আমরা বিশ্বাস করি। জি, আপনি চমৎকার বলছিলেন। আগামীকাল 24 সেপ্টেম্বর যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দিবেন, এটি কিন্তু হবে বাংলায়। তার যে এবারের ভাষণ এটি বাংলায় হবে এবং আপনি যেমনটি বলছিলেন যে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি হয়তো আরও একটি ইস্যু আসতে পারে, সেটি হচ্ছে যে এখন যেহেতু করোনা একটি মহামারী চলছে, এই করোনার টিকা উৎপাদন যে কারী দেশ আছে সেখানে করোনার টিকার সমবন্টনের বিষয়টি হয়তো তার আলোচনা আসতে পারে। আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ এইখানে কিন্তু করোনা যেভাবে আপনি যদি চিন্তা করেন যে করোনা ইস্যু যদি আমি হিসাব করি, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে করোনা মোকাবেলা করা, ভ্যাকসিন ইস্যু একটা। সো ভ্যাকসিন ইস্যুটাও একটা বড় ইস্যু। সো আমার মনে হয় যে ভ্যাকসিন সমবন্টন করার একটা তো বড় বিষয় থাকেই, বাট উনি একক ক্ষমতা বলে কিন্তু অনেক কিছু করেছেন যতটুকু ভ্যাকসিন আসছে। আমার মনে হয় যে এটা আরও বেগবান হবে যদি উনি আলোচনা করতে পারেন এবং সেটি নিশ্চয়ই নিয়ে আসবেন, উনি বিচক্ষণ। আমার মনে হয় যে ওনার কাছ থেকে আমরা এটা আশা করতেই পারি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু করোনা প্রসঙ্গে কথা বলতে চাই এবার। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছে 36 জন, তবে শনাক্তের হার 5%-এর নিচেই রয়েছে। পরপর 2 দিন শনাক্তের হার 5%-এর নিচেই থাকছে। আপনি কেমনটা প্রত্যাশা করেন? নিয়ন্ত্রণের মধ্যে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যদি আমি হিসাব ধরি তাহলে সেই হিসাব মতে হ্যাঁ নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আমার মনে হয় যে এই নিয়ন্ত্রণটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত। সেক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার, পার্সোনাল। সো সেক্ষেত্রে আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং প্রতিদিনের যে নিত্যদিনের কাজ, যে ফ্রেশ হওয়া, হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা, সেটা কিন্তু আমাদের করতে হবে। যেটা হচ্ছে আমার মনে হয় যে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুধু না, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে হ্যাঁ আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি যেরকম হওয়ার কথা ছিল, যেভাবে ইটস ওকে, বাট আলটিমেটলি এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। কেননা যখন এটা বেড়ে যায় তখন আমরা দেখেছি যে এটা কীরকম আমাদের আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে এবং ভয়াবহ রূপ ধারণ করে। সো আমার মনে হয় যে ওই পর্যন্ত আবার না যেতে দেওয়াই ভালো হবে এবং তার মধ্যে আমার মনে হয় যে ভ্যাকসিনটা যদি পেয়ে যায়, সকল মানুষের ভ্যাকসিনের আওতাধীন নিয়ে আসা যায়, আমার মনে হয় যে এটা নিয়ন্ত্রণে থাকবে বলে আমরা বিশ্বাস করি। জি, বিশেষজ্ঞরা বলছেন যে আক্রান্তের হার 5%-এর নিচে গেলেই যে একটা স্বস্তির বিষয় আছে সেটি ভাববার কিন্তু কোনো অবকাশ নেই, বিকজ এটি যে কোনো মুহূর্তে বাড়তে পারে যদি মানুষ অসচেতন হয়, স্বাস্থ্যবিধি যদি না মেনে চলে। এ ব্যাপারে কি বলবেন? রাইট, এটাই বোঝাতে চেয়েছি যে অবশ্যই মানুষকে সচেতন হতে হবে। আমি শুধুমাত্র আল্লাহ দিছে রোগ আমি ছেড়ে দিলাম সেটা তো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আল্লাহ অবশ্যই রোগ দিয়েছেন, বাট প্রতিষেধকের মানে প্রতিরোধ করার চেয়ে কি বলে এটা হলো মানে আমি যদি প্রতিশোধ করি মানে ঔষধ নেই হওয়ার পরে সেটার চেয়ে আমার মনে হয় প্রতিরোধ করাই বেটার। সো আমার মনে হয় প্রতিরোধটাই আমাদের উত্তম উপায়, সেটাই করতে হবে। সেই জন্য আমাদের কিছু স্বাস্থ্যবিধি মানতে হবে। এটা যে খুব বড় কিছু সেটাও না, কিন্তু আমরা সেটা কিন্তু অলরেডি দেখেছি। আমার মনে হয় স্বাস্থ্যবিধিটা মানা উচিত। চমৎকার বলছিলেন। আমরা করোনার পাশাপাশি ডেঙ্গু প্রসঙ্গে একটু কথা বলতে চাই। করোনা নিয়ন্ত্রণে এলেও ডেঙ্গুর প্রকোপ কমছেই না। এদিকে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আপনি কি বলবেন? এখানে
ডেঙ্গু যদি বছর বছর আমি হিসাব করি, আপনি যদি পরিসংখ্যান দেখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ডেঙ্গু এভাবে কিন্তু বেড়েই যায়, কিন্তু এই টাইমটাতে কিন্তু ডেঙ্গুর টাইম আমরা ধরেই নিই। আহ, তারপরও দুই মেয়র যেভাবে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করছেন, দুই সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, আমার মনে হয় যে ইটস ওকে। আমার মনে হয় যে আমাদেরও সচেতনতার জায়গা রয়েছে সেখানে, কেন বাসা বাড়িতে এটা তৈরি হয়, আমরা কতটুকু নিয়ন্ত্রণ সেখানে করতে পারছি। এবং আমার মনে হয় যে নিয়ন্ত্রণের জন্য আমাদের যতটুকু আমাদের নিজেদের কিছু করা দরকার সেটা করতে হবে। আর আমার মনে হয় যে একটা জিনিস মনে রাখতে হবে, মুখের বুলির চেয়ে কাজে আমাদের মনোনিবেশ করতে হবে, সেটাই আমাদের উত্তম হবে বলে আমি বিশ্বাস করি। তবে এই সময়টায় ডেঙ্গু বাড়বে, প্রকোপ বাড়বে, এটা আমরা জানি। সেই তারই ধারাবাহিকতা এখন কিন্তু ডেঙ্গু বেড়েছে। জি, আমার মনে হয় যে পরিসংখ্যান যদি আপনি দেখেন যে গতবারের চেয়ে এবারে কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আছে, গতবারের চেয়ে কম। সো এইখানে ভয় পাওয়ার বা কিছু নেই বলে বিশ্বাস করি। জি, চমৎকার বলছিলেন আপনি। আমরা আপনার কথা শুনবো, তবে একটি বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রশান্তি হাসপাতাল লিমিটেড সংবাদ শিরোনাম, পাওয়ার্ড বাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকের অতিথি জনাব সাদেক আহমেদ সৈকত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। আমরা নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রশান্তি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড 24 ঘন্টা স্বাস্থ্য সেবায় নিয়োজিত। মমতা ও সেবায় অনন্য এই হসপিটালে রয়েছে আন্তর্জাতিক মানের আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিসিইউ, এইচডিইউ। রয়েছে হাই কেয়ার ইউনিট, 24 ঘন্টা জরুরি সেবা সহ রয়েছে সব ধরনের জেনারেল সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি, নিউরো সার্জারির সুব্যবস্থা। মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, হৃদরোগ সহ সকল বিভাগের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কনসালটেশন। রয়েছে বিশেষায়িত ট্রমা সেন্টার, সিআম প্রযুক্তিতে পেইন, হাড়ভাঙ্গা, কিডনি পাথর ও স্পাইন সার্জারি। স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নর্মাল ডেলিভারির সুব্যবস্থা। আধুনিক সরঞ্জাম সম্বলিত স্বয়ংসম্পূর্ণ ওটি কমপ্লেক্স, পূর্ণাঙ্গ প্যাথোলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম সহ সকল পরীক্ষা দ্রুততম সময়ে করা হয়। শীতাতপ নিয়ন্ত্রিত জেনারেল ওয়ার্ড, কেবিন, পরিচ্ছন্ন পরিবেশ সহ মুমূর্ষু রোগীদের জন্য রয়েছে আইসিইউ অ্যাম্বুলেন্স সেবা। আজই যোগাযোগ করুন প্রশান্তি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড, মালিবাগ মোড়, ঢাকা 1217। হটলাইন 0222222878। দর্শক, আপনাদের আরও একবার শুভেচ্ছা। আপনারা দেখছেন প্রশান্তি হাসপাতাল লিমিটেড সংবাদ শিরোনাম, পাওয়ার্ড বাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকের অতিথি জনাব সাদেক আহমেদ সৈকত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। চলে যাচ্ছি আমরা অতিথির কাছে। জনাব সৈকত, আমরা বিরতির পূর্বে বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম। আপনি যেমনটি বলেছিলেন, বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপন প্রসঙ্গে আপনি কথা বলেছেন। আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে বিমানবন্দরে আরপিটিসিআর যে স্থাপন, সে কাজ শুরু হয়েছে, এটা আমরা জানি, কিন্তু যেটি হচ্ছে পিসিআর ল্যাব স্থাপন, সেটিও হওয়ার কথা, কিন্তু এখনো সেটি হয়নি। এই ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলবেন? জি, পিসিআর টেস্ট এবং আরটিপিসিআর টেস্ট, আরটিপিসিআর টেস্ট কিন্তু অলরেডি হয়েছে এবং আপনি জানেন যে 46 জন এমিরেটস বিমান ছেড়েছে 46 জন যাত্রী নিয়ে। আরটিপিসিআর টেস্ট ল্যাব তৈরির জন্য কিন্তু সময় দিতে হবে।
এখানে কিন্তু মন্ত্রী মহোদয়, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং বিমানমন্ত্রী মহোদয় কিন্তু অলরেডি ভিজিট করেছেন। জি। এবং এটি আমার মনে হয় আশার কথা শুনতে পারি যে 7 থেকে 10 দিনের মধ্যে হোপফুলি এটা বাস্তবায়ন হয়ে যাবে। সো আমার মনে হয় যে হোক, এবং সেটা ক্লিয়ারলি হোক, যত দ্রুত সম্ভব হবে সেটা আমাদের জন্যই ভালো। বাট চেষ্টা আছে, ওনাদের আন্তরিকতা আছে দ্রুতই করার জন্য। জি, আমরাও সেটা প্রত্যাশা করি। এবার আমরা একটু রাজনীতি প্রসঙ্গে কথা বলতে চাই। জি। জনগণের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। দলের নেতাদের সাথে দ্বিতীয় ধাপের সিরিজ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের কথা বলেছেন। অপরদিকে ঘরে বসে বিএনপি নিজেদের হতাশা জাতির কাছে তুলে ধরছেন, এ ধরনের মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিভাবে ব্যাখ্যা করবেন? অ্যাকচুয়ালি রাজনৈতিক তো রাজনীতি বাংলাদেশে যেভাবে আছে কথার মারপ্যাচ থাকবে। আসলে অধিকার কিভাবে ফিরিয়ে নিয়ে আসে, অধিকার যদি নাই যায়, খরবই যদি না থাকে, খরবই হয়, তাহলে না রাজনীতি ফিরিয়ে আনার ব্যাপার থাকে। তো যেখানে খরবই হয়নি সেখানে আবার কিভাবে আবার ওনারা ফিরিয়ে নিয়ে আসেন, এটা একটা যদি কথার পিঠে কথা আসে তাহলে বলতে পারি। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি যুগ যুগ ধরে যেভাবে চলে আসছে, বাট গতানুগতিক ধারার বাইরে বর্তমান সময়ের রাজনীতি আসলেই আশাব্যঞ্জক। বর্তমান সময়ের এই রাজনীতিকে অ্যাকসেপ্ট করেছে ইয়ং জেনারেশন। কারণ বাংলাদেশের রাজনীতিতে হরতাল, জ্বালাও পোড়াও বাংলাদেশের মানুষ চায় না। যদি চাইতো তাহলে অবশ্যই এতদিনে এই সরকারকে পতন ঘটানো কিন্তু মানে অন্টুর ব্যাপার। কারণ এটা কিন্তু দেখে আসছি আমরা স্বাধীনতার পর থেকে যে সরকারগুলো পতন হয়েছে, সেই পতনগুলো কিন্তু আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি, আমরা বিভিন্ন সরকারকে দেখেছি, আমরা ইতিহাস দেখেছি, সেখানে কিন্তু দেখেছি এতটুকুই যে কেউ টিকতে পারেনি অন্যায় করে। কিন্তু তিনবার ক্ষমতায় থাকা এত সহজ ব্যাপার না, ইয়ং জেনারেশন এবং ডিজিটালাইজ যেইখানে যুগ। সো আমার মনে হয় যে এখানে কিন্তু ভালো একটা দিক যে সরকার যেভাবে চালাচ্ছে সেটাকে মানুষ ভালোভাবেই নিয়েছে। আর ক্ষমতা এই সব ইস্যু দিয়ে আসলে আমার মনে হয় না যে সাধারণ মানুষের মন রক্ষা করা পসিবল। এখানে একটা জিনিস করা যেতে পারে, তাদের অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে, অন্য কোনো ইস্যু নিয়ে আসতে হবে, তাহলে হয়তোবা তারা এখানে কিছু করতে পারে বলে বিশ্বাস করি। আদারওয়াইজ আমার মনে হয় না মানুষ এটাকে গ্রহণ করবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এবার রাজনীতি থেকে শিক্ষাঙ্গনে ফিরে আসতে চাই। জি। আপনি জানেন যে গত 1.5 বছর পর, দীর্ঘ 1.5 বছর পর স্কুল কলেজ খুলেছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় খোলা হয়নি। সুখের কথা এবং আশার কথা হচ্ছে এই যে দীর্ঘ 18 মাস পর 5 অক্টোবর আবাসিক হল খুলে দেওয়ার সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে আপনার অনুভূতিটা আমি জানতে চাই। অনুভূতি তো বলার মতো না, কেননা আপনি যদি আমরা সেই করোনা শুরু থেকে, আমরা যদি লকডাউন শুরু থেকে হিসাব করি, মার্চের 24 তারিখ থেকে আসলে বাংলাদেশে লকডাউন 2020, তো সেই থেকে এই পর্যন্ত 2021 চলছে। আসার কথা হচ্ছে যে ওপেন হচ্ছে অবশেষে, কিন্তু সেখানেও আমাদের যে চিন্তার বিষয় থাকেই। মাননীয় শিক্ষামন্ত্রী মনি আপা বলেছিলেন যে সন্তান হারালে সন্তান পাবে না, কিন্তু শিক্ষা গেলে আবার শিক্ষা তো করা যাবে, এরকম একটা কিন্তু কথা বলেছেন। এটা কিন্তু ভাববার বিষয়, এবং মনে রাখতে হবে ব্যাপারটা কিন্তু কতটা গভীর কথা। সো আমার মনে হয় যে সরকার যে ইনিশিয়েটিভগুলো নিয়েছেন এটা কিন্তু খুবই ভালো। এই সময়টায় ওনারা দেখে শুনে বিচক্ষণতার সাথেই হয়তোবা খুব ভালো সময়টাই বেছে নিয়েছেন। আমার মনে হয় এর মধ্যেও ওনারা দেখতে পারবেন যে আসলেই কোভিডের পরিমাণ আবার বাড়ে কিনা, কারণ আমাদের তো ঢেউ আর একটা আসতে পারে, আমরা যেটা আমাদের বিজ্ঞান বলে, আমাদের মেডিকেল সায়েন্স বলে। সো আমার মনে হয় যে সেক্ষেত্রে এটা খারাপ কিছু হবে বলে মনে হয় না, এবং এটা ওপেন হলে তো অবশ্যই সেটা সুখের সংবাদ এবং অবশ্যই খুশি হব। জি, খুবই ভালো বলেছেন আপনি। আপনি জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি, আবাসিক হল খোলার ব্যাপারেও সম্পূর্ণ প্রস্তুত আছি। এখন যে কোনো মুহূর্তে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে যাবে, তো হলগুলো প্রস্তুত আছে, ছাত্রছাত্রী তারাও প্রস্তুত।
এখানে যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে টিকা নেওয়ার বিষয়। হ্যাঁ, হ্যাঁ, টিকা নেওয়ার ব্যাপারেও তারা প্রস্তুত আছে। নাম রেজিস্ট্রেশন তাদের কমপ্লিট হয়েছে। টিকা গ্রহণ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত ছাত্রছাত্রী আবাসিক হলে প্রবেশ করবেন এবং বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন। এ ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, ভ্যাকসিন ইস্যুটা সবচেয়ে বড় ইস্যু। আপনি ভ্যাকসিন ইস্যুটার জন্য সবচেয়ে বড় যে ইস্যুটা, যে আপনি যদি ভ্যাকসিনটা আপনি যদি প্রত্যেককে দেওয়ানো কমপ্লিট করতে পারেন, তাহলে সবচেয়ে বড় যে লাভবানটা হবে সেটা হচ্ছে স্টুডেন্ট। কারণ স্টুডেন্ট শুধুমাত্র লেখাপড়া করার জন্য ইউনিভার্সিটি যাবে ব্যাপারটা এমন না, কেননা তাদের এখানে কিন্তু লাইফ থ্রেট সবচেয়ে বড় ব্যাপার। সো গভর্নমেন্ট সব সময়ই যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে সেটা অবশ্যই আশাব্যঞ্জক, এবং আমরা আশাহত হব না। অবশ্যই ওনারা ভেবে চিনতে এবং সেটা ওনারা পর্যবেক্ষণ করেই এই উদ্যোগগুলো নিয়েছেন। এটা অবশ্যই ভালো একটা দিক। জি, ধন্যবাদ। এবার আমরা একটু দেশের বাইরে থেকে ঘুরে আসতে চাই, আফগানিস্তান প্রসঙ্গ। তালেবান সরকার নারী শিক্ষায় বাধা দেওয়ার বিষয়টি ইসলাম সম্মত নয় বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তানে গৃহযুদ্ধের শঙ্কাও তিনি করছেন। যদি আমাদের সংক্ষেপে তালেবান প্রসঙ্গে কিছু বলেন। গৃহযুদ্ধের কথা যেহেতু আসছে, গৃহযুদ্ধ কিন্তু আসলে আফগানিস্তান এই পজিশনে আছে, যে পজিশনে আমরা চিন্তা করছি, আসলে এরকম একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। তালেবানের যে রাজনীতি, যাদের যে পরিচালনা পরিষদ, তারা যেভাবে বলছে তাদের কথার সাথে কাজের মিল আছে কিনা সেটা চিন্তা, বিশেষ করে নারী শিক্ষাকে তারা রাইট কোনো গুরুত্বই দিচ্ছেন না। হ্যাঁ, সো আমাদের মনে হয় যে এখানে বহির্বিশ্বের সাথে ওনারা যে জাতিসংঘ এখানে হস্তক্ষেপ করবে বলে বিশ্বাস করি। তারপরেও আমার মনে হয় যে এটা একটা বিগ ইস্যু। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো নিশ্চয়ই এখানে মনিটরিং করছেন, এবং আমেরিকা নিশ্চয়ই এখানে সবচেয়ে বেশি মনিটরিং করছেন। জাতিসংঘ যদি মনিটরিং করে থাকেন, আমার মনে হয় যে এখানে সব কিছু আবার নিয়ন্ত্রণে চলে আসবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাদেক আহমেদ সৈকত। আপনি অনেক ব্যস্ত মানুষ, শত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকে সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, রাজ টিভির এবং রাজ টিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। জি, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন প্রশান্তি হাসপাতাল লিমিটেড সংবাদ শিরোনাম, পাওয়ার্ড বাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকের অতিথি ছিলেন জনাব সাদেক আহমেদ সৈকত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং রাজ টিভির সাথেই থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.